এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাইজান চোখ বন্ধ করুন। শাহজাদ চোখ বন্ধ করলো। তটিনী ফুলকলির হাত থেকে থালাটা নিয়ে আসছে সামনে, বলে চোখ খুলো এবার। শাহজাদ চোখ খুলে আঙ্গুল দ্বারা কপালের মাছ বরাবর ঘর্ষণ করে বলে, কি এসব? দেখে বলো। শাহজাদ টুপির ভেতর আতর, কলম, একটা আংটি, মাথার চিরুনি আরো হরেক রকমের জিনিস খুঁজে পায়। শেষমেশ টুপিটা তুলে নিয়ে বলে, চমৎকার হয়েছে। তটিনী ঠোঁট এলিয়ে হাসে, বলে, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সায়রা বলল, এটা আপুর পক্ষ থেকে তোমার জন্য, আর বাকিগুলো আমরা সবাই মিলে দিয়েছি। শাহজাদ টুপিটা নেড়ে চেড়ে থালায় রেখে দিয়ে বলে, ধন্যবাদ। খুদেজা, হামিদা আর শাহানা আসে, সাথে আরো কয়েকজন বয়স্কা মহিলা। সরে সরে সবাই, শেহজাদাকে মিষ্টি মুখ করে তারপর বের হও। খুদেজা মিষ্টি মুখ করে পুত্রের কপালে স্নেহের স্পর্শ রাখে। হামিদা আর শাহানা মিষ্টি মুখ করায়, দোয়া করে দেয়। খুদেজা তটিনীকে ডাকে, ওকে টুপিটা মাথায় পরিয়ে দাও। তটিনী খানিকটা দ্বিধায় পড়ে গিয়ে বলে, আমি। হ্যাঁ। শাহজাদ ওর দিকে তাকায়, তারা দিয়ে বলে, তাড়াতাড়ি করো, বললাম তো দেরি হয়ে যাচ্ছে। তটিনী টুপিটা হাতে নিয়ে শাহজাদের সামনে যায়। পায়ের আঙ্গুলে ভর দিয়ে টুপি পরাতে যেতে শাহজাদ মাথা নামিয়ে পড়ে নেয়। টুপিটা ঠিকঠাক পড়তে পড়তে বলে, আর কেউ কিছু আনেনি? ফুলকলি, কুমু, টুনু ওরা কোথায়? সবাই এগিয়ে আসে। কুমু আর টুনু মিলে একটা রুমাল দেয়। রুমালটা অনেক দামি। শাহজাদ নিতে তারা অনেক খুশি হয়। ফুলকলি এক জোড়া নূপুর দেয়। শাহজাদ বলল, আমাকে নূপুর? এটা আপনার পরে কাজে লাগবো ভাইজান। সবাই তার উপহার দেখে হেসে ওঠে। মতিবানু এসে একটা মলমের কৌটা দেয়, বলে, আপনি তো মারপিট কইরা আহেন মাঝে মধ্যে, এইটা আপনার কাজে লাগবো সাহেব। শাহজাদ সেটি রেখে দেয়, বলে, আর কেউ? রূপা কোথায়? ও কিছু দেবে না? ফুলকলি বলে উঠল, ও তো ঢুসে ঢুসে ঘুমাইতেছে ভাইজান। শাহজাদ বলিষ্ঠ কণ্ঠস্বরে চাপা রাগ দেখে বলে, ঠিক আছে, পথ ছাড়ো সবাই, যেতে দাও। তোর মধ্য সিভান এসে বলে, আম্মা, সুন্দর বউ কোথায় গেল? মামা এসেছে? সুন্দর বউ যে আমাকে দেখতে চাইলো। কেউ সুন্দর বউকে দেখেছো তোমরা? রাত নির্ঘুম থেকে টুপিটা তৈরি করতে গিয়ে অপরূপার চোখ মিলতে পারছে না। সিভান এসে তাকে ডাকাডাকি করছে, বুঝতে পেরেও সে চোখ মিলতে পারছে না, সাথে দুর্বল লাগছে। ফুলকলি তার গায়ে কাঁথা ঝাঁপিয়ে দিয়ে বলল, ছোট ভাইজান সুন্দর বউ ঘুমাইতেছে, উঠতে পারবো না এখন। সিভান জেদ ধরে বলল, না, মামা এসেছে, মামাকে দেখতে চেয়েছে সুন্দর বউ। এই বউ ওঠো। কাঁথা নিয়ে ফেললো সিভান। অপরূপার গা ধরে ঝাঁকুনি দিয়ে বলল, এই সুন্দর বউ ওঠো। অপরূপা পিটপিট তাকিয়ে আমর্ষ গলায় বলল, কি হয়েছে? ঘুমাচ্ছি না। সিভান ধমক খেয়ে চুপসে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল, ঠোঁট ফুলালো। অপরূপা বুঝতে পেরে উঠে বসলো, চোখ ডলে বলল, কি হয়েছে? মামা এসেছে, দেখবে না? অপরূপা তরাক খেয়ে বলল, তোমার মামা মহলে এসেছে? হ্যাঁ। অপরূপা তড়ি ঘড়ি করে খাট থেকে নেমে মাথায় উনা জড়িয়ে বলল, চলো। সিভান খুশি হয়ে তার হাতের আঙ্গুল ধরে টেনে টেনে নিয়ে গেল। মহলের কোনো এক কোণা হতে জিকিরের শব্দ ভেসে আসছে, হয়তো বেতার যন্ত্র চলছে। সারা মহল রং বেরঙ্গের আলো আর লোক সমাগমে ঝলমল করছে। মেহমানদের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে। রান্নাবান্না ও পরিবেশনের কাজে রত কাজের বুয়াগুলো লাল রঙের শামিয়ানায় ঢাকা খাবারের থালা হাতে সারি বেঁধে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবার পরনে আজ নতুন পোশাক। অপরূপা নিজের পোশাকটির দিকে তাকালো। দুপুরবেলায় গোসল সেরে যেটা পরেছিল সেটা জলপাই রঙের। ফুলকলি দিয়েছে। ফুলকলি তাকে দুটো কাপড় দিয়ে দিয়েছে। কাপড়গুলো নতুন, লম্বা হওয়ায় সে তা কখনো পরেনি। অপরূপার গায়ে তা ভালোই মানিয়েছে, সে অদল বদল করে পড়তে পারবে। সিভান বলল, তুমি ভাইজানকে কিছু দেবে না?
কি দিব? উপহার? আমার কাছে তো কিচ্ছু নেই। আচ্ছা চলো, এইদিকে মামা আছেন। ভিড় দেখা যাচ্ছে দ্বিতল ভবনের কক্ষপথটিতে। সিফান ভিড় ঠেলে অপরূপাকে নিয়ে ছুটল। সবাই সিফান আর অপরূপাকে দেখে সরে দাঁড়ালো। সবার দৃষ্টি তখন তাদের দিকে। অপরূপা বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ? সিফান থেমে গিয়ে বলল, মামা সুন্দর বউ চলে এসেছে, তোমাকে দেখবে, এইদিকে ফেলো। হামিদা খুদে যাওয়ার শাহানার সাথে অট্টহাসিতে ফেটে পড়ে কথা বলছিল লোকটা। সিফানের কথাই সামনে ফিরল। সবার শানিত দৃষ্টি অপরূপার দিকে। কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরা লোকটার গায়ে লম্বা পাঞ্জাবি, লম্বা মুখ, জমিদারদের মতো লম্বা গোঁফ। বয়স 35-36 মতো হলেও দেখতে অতটা মনে হচ্ছে না। অপরূপা লোকটাকে দেখে ছুটতে পেয়ে হাসি চেপে রাখলো। লোকটা সামনে ফিরে অপরূপাকে আপাদমস্তক দেখলো। অপরূপার এতে অস্বস্তি লাগলো। লোকটা তুখুর দৃষ্টিতে অপরূপাকে দেখে রসিকতা করে বলল, এ তোমার সুন্দর বউ? সিফান হেসে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। হামিদা বলল, হাবিব ও অপরূপা, আশ্রয় আজেব। হাবিব নামক লোকটা নিমগ্ন কণ্ঠে শুধালো, মানুষের সাথে নামের এত মিল থাকতে তো দেখিনি। আমি আসছি। অপরূপা দ্রুত পদে ওখান থেকে চলে এসে হাসিতে ফেটে পড়লো। হে লোক সিফানের মামা? হাসতে হাসতে তার চোখে জল নেমে এলো। পেছনে পেছনে সিফান দৌড়ে এসে বলল, এই সুন্দর বউ, তুমি চলে এলে কেন? মামা জিজ্ঞাসা করছিল সুন্দর বউর বর কোথায়। অপরূপা হাসছে। তার হাসি থামছে না। আশেপাশে সবাই তাকে দেখছে। কাজের বুয়াগুলো তাকে রাগে এভাবে প্রাণ খুলে হাসতে দেখেনি। সিফান বলল, তুমি হাসছো কেন? হাসি থামাও, ওই দেখো শেহজাদ ভাইজানটা আসছে। বেশি হাসা পঞ্চসন্ত করে না ভাইজান। অপরূপা হাসির গতি কমালো, কিন্তু হেসে যাচ্ছে। সিফান বুক ফুলে বলল, সে বড় সম্রাট আর আমি ছোট সম্রাট। এই থালাটা নাও, ভাইজানের মাথায় ফুল ছিটাও। অপরূপা হাসতে হাসতে থালাটা হাতে ওদিকে তাকালো। ওতে ব্যস্ত পায়ে হেঁটে শাহজাদ মহলে আমন্ত্রিত মেহমানদের সাথে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করতে করতে চত্বরের দিকে পা বাড়ানোর সময় শাফাতকে ডেকে বলল, এখানে কি ফোনে সার্কাস চলছে? এত হাসাহাসি কিসের? শাফাত চারপাশে তাকিয়ে বলল, কোথায় হাসাহাসি হচ্ছে? সবাই তো দেখি ফুল ছিটাচ্ছে। তুমি দেখবে না কিছু? ঠিক তখনই একটা থালা ভর্তি ফুলের পাপড়ি এসে শাহজাদের মুখ বরাবর পড়ল। গোলাপের পাপড়িতে ঢেকে গেল তার মাথার চুল, মুখ। থু করে ছুটে লেগে যাওয়া পাপড়ি ঝেড়ে ফেলে কটমট গলায় হুঙ্কার ছাড়ল শাহজাদ। মুখের উপর এভাবে ফুল ছুড়ল কে? ফুলকলি আর মতিবানু সহ সবাই মিলে ঘাড় ঘুরে অপরূপাকে দেখলো। অপরূপা মস্তক নামিয়ে থালাটা পেছনে লুকিয়ে সিফানের হাত চেপে ধরে মিনমিন করে বলল, দেখলে তো? সিফান হাসিতে ফেটে পড়ে বলল, তুমি ফুলও ছুটতে জানো না বউ? আমি জানতাম নাকি মুখে গিয়ে পড়বে। শাহজাদ চুল থেকে মাথা থেকে গোলাপের পাপড়ি ছেড়ে ফেলে অপরূপার দিকে কঠোর দৃষ্টিতে চাইল। অপরূপা চোখ খুলে তাকিয়ে আবার নামিয়ে ফেলল। কিছু না দিয়ে শেষমেশ ফুল দিল, তাও আবার ছুঁড়ে। অপরূপা সেখান হতে সরে পড়ল ধীরে ধীরে। তটিনীরা সবাই তাকে ঘিরে ধরল। সোহিনী বলল, তোমার ঘুম হয়েছে? হ্যাঁ। তটিনী বলল, তোমার টুপিটা সম্রাটের পছন্দ হয়েছে, এই নাও পয়সা, বাড়িয়ে দিলাম। অপরূপা পয়সাগুলো নিয়ে হাসলো। তার প্রথম পারিশ্রমিক। হাতের মুঠোয় পয়সাগুলো চেপে ধরে দাদিজানকে স্মরণ করলো। তটিনী বলল, খুশি হয়েছ? আমি একটা চাদরে কিছু ফুল তুলব, ও চাদর পরে, তাই তুমি করে দেবে? জি, চেষ্টা করব। তটিনী তার গাল টেনে দিয়ে বলল, তুমি খুব ভালো মেয়ে রূপা। অপরূপা হাসলো, বলল, আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগছে। শবনম হেসে বলল, লজ্জা দিও না এভাবে। অপরূপা মৃদু হাসলো, বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, খুব ঝিমাচ্ছে। সোহিনী বলল, আচ্ছা তুমি যাও, খাওয়ার সময় আমরা ডেকে নেব। আর একটা কথা, তোমাকে হাসলে খুব ভালো লাগে, এভাবে হেসো। অপরূপা মাথা নেড়ে বলল, যাই।
অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। তাদের কক্ষটি রশ্মি ঘরের ঠিক বাম পাশে। কক্ষপথে পা বাড়াতে একটি সাদা ধপধপে খরগোশকে ছুটাছুটি করতে দেখলো সে। থেমে গেল, ভাবলো সম্রাটের খরগোশ এখানে কি করে এলো? অপরূপা সেটির পেছনে ছুটলো। তাকে দেখতে পেয়ে খরগোশটি পালাতে চাইলো। পালাতে পালাতে একসময় তাদের কক্ষের ভিতর ঢুকে পড়লো। মুখের ভেতর কিছু একটা। অপরূপা তাকে কোলে নিতেই মুখে আটকে থাকা জিনিসটি টেনে বের করলো। হাতে নিয়ে দেখলো পুরনো লোহার দুটো চাবি। চাবি দুটো টেনে নেওয়ার সময় খরগোশের মুখ ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে। চাবিটা রক্ত লেগে গিয়েছে। রক্ত দেখে অপরূপার হাত পা কেঁপে উঠলো। এখন কি করবে সে? সম্রাট তো তাকে আস্ত রাখবে না। হাবিবকে দেখতে চেয়েছিলে কেন রূপা? পাটের চটের উপর ফুলকলি আর কুমুটনের সাথে বসে খাচ্ছিল অপরূপা। ভাত মেখে লোকমা মুখে তোলার আগেই হামিদার এরূপ প্রশ্নে থেমে গেল সে। ইতস্তত বোধ করলো। বিব্রত মুখটা দেখে খুদিজা ভ্রু কুঁচকে তাকালো। মৃদু হেসে অপরূপা জবাব দিল, শিভানের মতো একটা লোক দেখেছিলাম পূর্বে, মনে হয়েছিল ওটা শিভানের মামা হবে, তাই দেখতে চেয়েছিলাম। ও তাই তো বলি, রূপা কেন তাকে দেখতে চাইলো? আচ্ছা খাও, আর একটু মাংস দেব? অপরূপা ঘাড় নাড়ালো। আচ্ছা লাগলে বলো। এই ফুলি দেখিস ওর কিছু লাগে কিনা? জি বেগম। শিভান রসোই ঘরে পা রাখলো। অপরূপাকে দেখে কোমরে হাত দিয়ে গাল ফুলে বলল, সুন্দর বউ, তুমি আমার লেখে একা একা খেয়ে ফেলছো? অপরূপা লোকমা মুখে ওর দিকে চেয়ে রইল। হামিদা বলল, তোমার রেখে মানে? তুমি তো তোমার আপাদের সাথে খাবে। সুন্দর বউ তো আপনাদের সাথে খাবে। না, আপাদের সাথে খাবে না বলছে ও। ওই নাকি ওখানে বসে খেতে লজ্জা করবে। অপরূপা ওকে ডাকলো। শিভান ওর পাশে এসে বসলো। অপরূপা বলল, আমি খাইয়ে দিই দুটো? না, দুটোতে হবে না। অপরূপা হাসলো। লোকমা তুলে দিয়ে বলল, আচ্ছা যত খেতে পারো। হামিদা বলল, লাই দিচ্ছ? মাথা খাবে তোমার। অপরূপা হাসলো। শাহানা হেসে বলল, ভাইজানদের সাথে খাবে না তুমি? শিভান মজা করে খেতে খেতে বলল, ভাইজানরা খাওয়ার সময় কঠিন কঠিন কথা বলে, আমার তাদের সাথে বসে খেতে ইচ্ছা করে না। শোনবু, তুমি মামাকে দেখে ওভাবে হেসেছিলে কেন? সবাই অপরূপার দিকে দৃষ্টি তাক করলো। অপরূপা কি বলবে এখন? এত মিথ্যে আর বলা যাচ্ছে না। সে শিভানের মামাকে রহমান ভেবেছিল, অথচ রহমানের সাথে এতটুকু মিল নেই। লোকটার তাই বড্ড হাসি পেয়েছিল। হামিদা বলল, তুমি বোধহয় ওর হলুদ পাঞ্জাবি দেখে হাসলে। আসলেও এমনই। ওর পছন্দের রং হলুদ, কমলা, তোতা, টকটকে, লাল এসব। এত বলি তারপরও শোধরায় না, ওর নাকি এসব রং পছন্দ। কুমু আর টুনুরা সবাই খিক করে হেসে উঠল। অপরূপা তাদের হাসি দেখে মৃদু হাসলো। শিভান বলল, এই জন্য আসছিলে? আমি মামাকে বলবো। মামা আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে তোমার সুন্দর বউ আমাকে দেখে এইভাবে হাসছিল কেন? শাহানা বলল, আচ্ছা কেন ওকে সুন্দর বউ ডাকছো? ও কি বউ? ওর তো বিয়েই হয়নি। অপরূপার ম্লান মুখে ভাত খেতে লাগলো। শিভানকেও খাওয়ালো। শিভান ভাত চিপতে চিপতে বলল, আমি ওকে সুন্দর বউই ডাকবো। অপরূপা বলল, আচ্ছা ডেকো। তখনই শেহজাদের প্রবেশ। গায়ে এখনো রাজকীয় শেরওয়ানি, চোখে মুখে নিদারুণ উৎকণ্ঠা। সে প্রবেশ করতে আতরের সুগন্ধে মম করে উঠল রসোই ঘর। রহমানও ঠিক এমন একটা আতর দিয়েছিল অপরূপাকে। সুগন্ধিটা নাকে এলেই মনে হয় রহমান আশেপাশে আছে। ঘেমে উঠেছে শেহজাদ। দেখতে অশান্ত চিন্তান্বিত মনে হচ্ছে। অধীরা গলায় বলল, আম্মা একটু গরম পানি দিন, মিঠুর মুখ থেকে রক্ত ঝরছে, দ্রুত করুন। খুদিজা প্রশ্ন করে, কি হয়েছে মিঠুর? জানি না কি হয়েছে, ওর মুখে রক্ত দেখা যাচ্ছে। একটু সময় দাও, পানি দিচ্ছি। শাহানা আর হামিদা গরম পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ফুলকলিদের খাওয়া বন্ধ হয়ে গেল। তারা আতঙ্কিত চোখে চেয়ে রইল। শেহজাদ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে গিয়ে দেখলো অপরূপা পাতের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে। শিভান তার পাশে বসে হাত দিয়ে চিবোচ্ছে।
নগরের মানুষকে খাবারের মোড়ক বিতরণ করা শেষ হয়েছে। নগরের উন্নয়ন প্রকল্প নিয়ে মহামান্য ব্যক্তিবর্গের সাথে সভা বসেছে। সেই সভায় 3 জন লোক উপহার নিয়ে প্রবেশ করলো মহলের সদর কক্ষে। হুজুর, একটা আরজি। শাহজাদ সাহেব বললেন, বলে যাও, সম্রাট উপস্থিত আছে। উপহারগুলো নিচে রেখে লোকগুলো হাতে মুড়ে বসলো। শাহজাদকে উদ্দেশ্য করে বলল, সাহেব, বছর কয়েক আগে একটা বিবাহযোগ্য কন্যার লাশ পাইছিলাম আমাকে বাড়ির গোয়ালের পিছনে, বস্তাবন্দি অবস্থায়। সে কথা সকলে জানে। আমার বাড়িতেও 2টা বিবাহযোগ্য কন্যা আছে। এলাকার ডাকাতের উৎপাত বাড়তেছে দিন দিন। কন্যাদের নিয়ে আমি নিরাপত্তাহীন ভুগতেছি। আমার রাতের ঘুম হারাম হইয়া গেছে। আমি আপনাদের কাছে আমার কন্যা 2টার ইজ্জতের নিরাপত্তা চাই। আমার একটা ফেরাইবেন না, আমারে যে কোনো একটা ফয়সালা দিন। শাহজাদ মনোযোগ দিয়ে পুরোটা শুনে বলল, 2 কন্যায় যেহেতু বিবাহযোগ্য সেহেতু নিকাহ পড়িয়ে দিন। যোগ্য পাত্রের সন্ধান পেলে মহলে এসে হাজিরা দিয়ে যাবেন। সমস্ত খরচাপাতি দেয়া হবে। বিনিময়ে খাজনা পরিশোধ করা থাকতে হবে। কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত আছেন এমন তথ্য পাওয়া গেলে শাস্তি পেতে হবে। জমিতে উৎপাদিত ফসলাদির 20% মহলের মজুদ ঘরে জমা দিতে হবে। যান। এরপরের জন বলুন। সম্রাটের 1000 বছর আয়ু হোক। বলে লোকটা নতজানু হয়ে বিদায় নিল। তারপরে লোক দুটোকে দেখে সাফাত বলল, ভাইজান, এরা একে অপরের প্রাণের শত্রু বলা চলে। গতকাল মারামারি করে একে অপরের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তাদের খবর পাঠিয়েছিলাম, খাবার বিতরণের পরেই যেন সবাই হাজির হয়, তাই এসেছে। শাহজাদ প্রশ্ন করলো, মারামারির বিষয়বস্তু কি ছিল? লোক দুটো ভীত দৃষ্টিতে চাইলো। একজন বলে উঠল, হুজুর, তার পোলা ভেড়া পালে আমার কন্যারে নিকাহ করবার লাগি পরাণ দিতেছিল। আমি আর আমার বেগম রাজি আছিলাম না। আমার অল্প বয়সী কন্যা দুনিয়াদারির হিসাব বুঝে না, তাই ওই রাখাল পোলার লগে পলাইছি। আমার মাথা গরম হইয়া গেছিল, তাই আমি এরে গালাগাল করছি, আরে আমার মাথা ফাটাই দিছি। আমিও দিছি। শাহজাদ কেদারায় পিঠে এলিয়ে বসে প্রশ্ন করলো, কত বয়স কন্যার? 16 বছর সাহেব। শাহজাদ সাহেব বলে উঠলেন, মাথা মোটা। 14 বছরের মেয়েদের নিকা দিচ্ছে, আর 16 বছর কম তারা সাবালক হয়েছে। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে। শাহজাদ বলল, ওরা একে অপরকে পছন্দ করে? তাই কয় সাহেব, কিন্তু। কোনো কিন্তু না, ছেলের পিতাকে বলছি। আপনি পুত্রবধূকে সসম্মানে ঘরে তুলবেন। আর কন্যার পিতাকে বলছি, আপনিও মেয়ে জামাইকে সম্মান দিয়ে কথা বলবেন। মারামারি করে যেহেতু দুজনেরই মাথা ফেটেছে, সেহেতু বিচার সেখানেই সমাপ্ত। এর পরের বার যদি এরূপ কোনো খবর আসে তাহলে দুজনের জায়গা অন্ধ কারাগারে। সোজা হিসেব। যান। ভয়ে কাঁপতে কাঁপতে লোক দুটো প্রস্থান করলো। সাদা রঙের পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল মহলের নারীদের জন্য, যাতে তারা ভবন চত্বরে দাঁড়িয়ে নিচতলায় কার্যক্রম দেখতে পারে। পর্দা সরিয়ে বিচার কার্যাদি দেখতে থাকা যুবতীদের সাথে অপরূপাও ছিল। সবার সাথে সেও হেসে উঠল লোক দুটোর পালানো দেখে। তো তিনি অপরূপাকে বলল, তুমিও সাবালিকা, পালিয়ে ভালো কাজ করেছো। দেখো, রূপনগরের সম্রাট তা সমর্থন করে। ওনার ফয়সালা সবসময় উত্তম হয়। অপরূপার মুখটা মলিন হয়ে এলো। বিচার কার্য শেষ হওয়ায় অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। পথিমধ্য ডাক্তার আবুল ফজলের সামনে পড়ে গেল। খাওয়া দাওয়া শেষে অতিথি কক্ষে আরাম করছিলেন তিনি। হঠাৎ মনে হলো অপরূপার সাথে জরুরি কথা বলা দরকার, তাই ছুটে এলেন। অপরূপা ওনাকে দেখে জিজ্ঞেস করলো, আমাকে খুঁজতে যাচ্ছিলেন? হ্যাঁ রূপা, তোমার কি মনে হচ্ছে না তোমাদের দাদিজানের মৃত্যু অস্বাভাবিক? সবটা শোনার পর আমার তেমনটাই মনে হচ্ছে। অপরূপার মনে হলো পৃথিবীটা যেন দুলে উঠেছে। অস্বাভাবিক? হ্যাঁ, অস্বাভাবিক। তুমি কাল আমায় বলেছো তোমার দাদিজান পানের সাথে শুকনো ফুলের পাপড়িও খেয়েছিল সেই রাতে। হ্যাঁ, দাদিজান প্রায়ই অমন খেতেন। সেদিন শুকনো ফুল ছিল না দাদির কাছে, আমি আমার কাছ থেকে দিয়েছিলাম, যেগুলো রহমান আমায় দিত। হ্যাঁ, তারপরে সকালে তোমার দাদিকে মৃত দেখেছো।
অপরূপা অতি আশ্চর্যান্বিত চোখে চেয়ে বলল, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। ফজল সাহেব সোজা সাপ্তাহ রহমানের বিপক্ষে কোনো কথা বললেন না, শেহজাদের বারণ থাকায় শুধু বললেন, তোমার কাছে সেই ফুলের মালাটা ছিল, সেটাতে আমি কিছু বিষ জিনিস পেয়েছি যা দেহের অভ্যন্তরে প্রবেশ করলে মৃত্যুর কারণ হতে পারে। কি জিনিস পেয়েছেন? কোকেন। কোকেন চেনো? অপরূপা ভাবান্বিত হলো। হ্যাঁ, মানুষ পাগল হয়ে যায় ও সব নাকে গেলে। হ্যাঁ, আর পেটে গেলে মৃত্যু। কিন্তু ফুলগুলো তো রহমান দিয়েছিল, কেন বিষাক্ত কিছু থাকবে? সেই রহমানই বলতে পারবে। অপরূপাকে বিষয়টা ভাবিয়ে তুলল। রহমান তাকে ভালোবাসে, সে এমন কোনো কাজ করবে না যার কারণে অপরূপার কোনো ক্ষতি হতে পারে। তুমি ভাবো, তারপর আমাকে জানিও কি বুঝলে। জি। ডাক্তার চলে গেল। যাত্রাপালার শিল্পীরা গতকাল এসেছিল অভিষেক উপলক্ষে, আজ পালার বসবে। মহলে সবাই উত্তেজিত। সায়রা তটিনীরা পরিকল্পনা করছে কে কিভাবে কি পরিধান করে যাত্রা দেখতে যাবে। সাফায়াত এসে জানালো রূপাকেও তাদের সাথে নিয়ে যেতে। সেইবার যাত্রা পালাটির পর আর কোনো যাত্রা পালায় যায়নি অপরূপা, এবার যাবে। কারণ এবার সাথে স্বয়ং সম্রাটের পরিবারের সাথে যাবে সে। ভয় নেই। ফুলকলির দেয়া নীল সাদা পোশাকটি পরল সে। কুমু আর টুনু সাজগোজে ব্যস্ত। কৌটা থেকেই কালি বের করে কাজল পরলো, লিপস্টিক বের করে ঠোঁট রাঙালো, তারপর মাথার চুল ঢাকলো ওড়না দিয়ে। অপরূপাকে বলল, এই আসো, তোমারে সাজাই দিই, তোমারে আরো সুন্দর দেখাইব। অপরূপা হ্যাঁ না বলে বাড়াবাড়ি না করে চুপচাপ ওদের হাতে সেজে নিল। পিতলের হাতলওয়ালা একটা আয়না ওর সামনে ধরে কুমুদিনী বলল, কাজল চোখে তোমারে দুনয়নে আমি আমারে দেখি। অপরূপা হেসে উঠে বলল, সুন্দর। এটা কার লেখা? কক্ষে সায়রা প্রবেশ করতেই তার জবাব দিল, বিন্দুবাসিনী লেখক সম্রাট শেহজাদের। বিন্দুর অর্ধাঙ্গটাকে মুগ্ধ চোখে দেখে বলেছিল, কাজল চোখি, তোমার এই দুই নয়নে আমি আমারই দেখি, তোমার অধর হাসিতে আমার মরণ লিখি, আমার সারাটা নিশিতে আমি তোমারই রাখি। শোনো হে কাজল চোখি, আমি তোমারই আখিতে আখি রাখিয়া পুষি ভালোবাসার পাখি, আমি শয়নে স্বপনে তোমারই দেখি, তোমারই আঁকি, তোমারই তাকি। কাজল চোখি, তুমি জানো কি, আমি তোমারই আমার মনের ভিতরে বড়ই যতনে রাখি। অপরূপা মুগ্ধ কণ্ঠে বলল, চমৎকার। কিন্তু কি হলো শেষমেশ? বিন্দু তো কখনোই তার অর্ধাঙ্গকে ভালোবাসেনি। কারণ বিন্দু ছিল নিষ্ঠুর প্রিয়া। অপরূপা বিড়বিড় করল, নিষ্ঠুর প্রিয়া? নিষ্ঠুর কন্যা, তাও সে প্রিয়া? এমন হয়? কক্ষের দরজাটার কাছে এসে মিঠু আবারও থামলো। কিছু একটা নিয়ে খেলা করছে, খাচ্ছে। অপরূপা দেখলো একটা শুকনো গাঁদা ফুল। অপরূপা তার কাছে গিয়ে কুলে তুলে নিল, ফুলটা নিয়ে ফেললো, বলল, আজ আবারও এসেছো? খরগোশটা মুখ দিয়ে তার হাতে কিছু একটা খুঁজছে। নরম তুলতুলে মুখটা হাতে লাগতেই সুরসুরি লাগলো অপরূপার। সে হাসলো। তন্মধ্যে শেহজাদ মিঠি মিঠি ডেকে পায়ে হেঁটে এগিয়ে আসে। বিদ্যুৎ চলে যায় তখনই। শেহজাদ লাইটার জ্বালায়, এদিক ওদিক চোখ বুলিয়ে সাবধানে পা ফেলে হাঁটে। অপরূপা মিঠিকে কোলে নিয়ে তার দিকে এগিয়ে যায়। কোমল স্বরে বলে, মিঠু এখানে? শেহজাদ ঘাড় ঘুরিয়ে অপরূপাকে দেখে। আগুনের লেলিহান শিখায় আবছা আলোয়। অপরূপা হাসি মুখে বলে, ও খেলছিল এখানে। আপনার কয়টা খরগোশ? অনেক। ও মিঠু নয়, মিঠি, মিঠুর বান্ধবী। বন্ধুকে রেখেও বাইরে বাইরে কি করছে? বন্ধুর সাথে রাগ করেছে হয়তো। অপরূপা হেসে ফেলল। ওদের আবার রাগ আছে নাকি? আছে। অপরূপার কোল থেকে মিঠিকে নিয়ে ফেলল শেহজাদ। চট করে লাইটার বন্ধ হয়ে যেতে অপরূপা কেঁপে উঠল। শেহজাদ আবার লাইটার জ্বালিয়ে অপরূপার চুপসে যাওয়া মুখখানা আর মোটা কাজলের আলপনায় আঁকা চোখ দুটো দেখে হেসে উঠে বিড়বিড়ে বলল, আমার বিন্দুবাসিনী, কাছে তবু শত দূরের তুমি, দূরবাসিনী। সবার গায়ে রাজকীয় পোশাক, তাদের দেখলেই বোঝা যাচ্ছে তারা মহলের কন্যা। মাথায় জমকালো ঝালর বাঁধাই করা, চোখের পর থেকে ঝালর দিয়ে মুখ ঢাকা। রূপার দিকে সাদা গোলাপি রঙের একটা পোশাক বাড়িয়ে দিয়ে তটিনী বলল, এটা পরে নাও, সম্রাটের আদেশ। অপরূপা পোশাকটি হাতে নিল, বলল,
কিন্তু আমি তো প্রস্তুত। সায়রা হেসে বলল, ভাইজান এইমাত্র এসে বলল তোমাকে একটা নতুন পোশাক দিতে, আর আমাদের মতো করে প্রস্তুত হয়ে নাও, মহলের কন্যা বেশে যাবে, ওখানে প্রশ্নের সম্মুখীন হতে পারো। কিন্তু কোনো কিন্তু নয় রূপা, তাড়াতাড়ি যাও। অপরূপা ভেবেছে আজ পালা দেখতে যাবে না, কিন্তু তাকে যেতেই হচ্ছে। তার উপর ওসব পোশাক পরতে ইচ্ছে করছে না তার। অপরূপা পোশাক পরে নিল। তটিনী এসে তাকে মাথায় হিজাব পরিয়ে ঝালর পরিয়ে দিল, শুধু চোখ দুটো দৃশ্যমান। দর্পণের সামনে দাঁড়িয়ে নতুন এক রূপাকে আবিষ্কার করলো অপরূপা। তাকে রাজকন্যাদের মতো দেখাচ্ছে। সিভান এসে ডাকলো, সুন্দর বউ। অপরূপাকে চিনতে ব্যাগ পেতে হলো তাকে। সুন্দর বউ কোনটা? অপরূপা হাত বাড়িয়ে ডাকলো, এই তো আমি, বলো কি বলবে। সিভান এগিয়ে এসে তার হাত ধরলো খাপ করে, টেনে নিয়ে যেতে যেতে বলল, ভাইজান কখন থেকে ডাকছে, চলো। রূপাকে নিয়ে বেরিয়ে গেল সে। শেহজাদ তার দল বল গাড়ি আর ঘোড়ার আশপাশে দাঁড়িয়ে আছে। সিভান ওর হাত ছেড়ে আবার মহলের ভেতরে চলে গেল। প্রাঙ্গণ তেমন আলোকিত নয়, তার শেহজাদ অপরূপাকে তটিনী ভেবে বলল, ওদের ডেকেছো? অপরূপা কোনো উত্তর দিল না, এক কোনায় দাঁড়িয়ে থাকলো। শেহজাদ কথা বলার শেষে অপরূপার দিকে ভালো করে না তাকিয়ে গাড়ি দেখিয়ে দিয়ে বলল, বাকিরা কোথায়? গাড়িতে উঠে বসো। সাফায়াত, সবাইকে ডাক দাও। সাফায়াত সবাইকে ডাকার জন্য ভেতরে চলে গেল। শেহজাদ ঘোড়ার পানি খাওয়া বালতিটা রূপার সামনে রেখে বলল, একটু পানি নিয়ে এসো দ্রুত। রূপা নড়াচড়া করলো না। শেহজাদ বলল, দ্রুত যাও। অপরূপা পানি আনার জন্য কূপের দিকে চলে গেল। পানি এনেও দিল। শেহজাদ তার অশ্বের যত্ন নিতে মত্ত। মহলের ভেতর থেকে সবাই চলে এলো। তটিনী ডেকে বলল, রূপা তুমি এখানে? শেহজাদ সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো। একদম চোখ বরাবর তাকাতেই নিজে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। অপরূপা মুচকে হাসলো, যদিও তার শেহজাদ টের পেল না। শেহজাদ গলা খাকারি দিয়ে বলল, তোমরা গাড়িতে উঠে বসো। সবাই নিজেদের মধ্যে কথা বলতে বলতে খিলখিলিয়ে হাসতে হাসতে দুটো ঘোড়ার গাড়িতে উঠে বসলো। রূপা পুরোটা পথ জুড়ে মুগ্ধ নয়নে রূপনগরের রূপের ঝলকানি দেখল। নদীর পাশ দিয়ে জঙ্গলের সড়ক ধরে বড় সড়কে উঠতেই দৃশ্যমান হলো দূর পাহাড়, ধু ধু করা বিল, বিশাল প্রান্তরের পাশে প্রকাণ্ড এক বটগাছ, আরো দূরে জনবল পেরিয়ে চোখের সীমানা পেরিয়ে অবস্থিত সবচাইতে বড় মসজিদ, অলিয়া আউলিয়া মাজার। আল্লাহ আল্লাহ জিকিরে তা মেতে থাকে সর্বদা। যদি মহলের কাছাকাছি হতো, রূপা একদিন ঠিক যেত সেখানে। শেহজাদ তার দল বল নিয়ে অশ্বারোহণ পৌঁছেছে যাত্রাপালায়। ঢাক ঢোল পিটিয়ে শিল্পীদের মঞ্চে যাতায়াত শুরু হচ্ছে। নির্দিষ্ট আসনে অপরূপাদের বসার জায়গা হলো। আজ বিন্দুবাসিনীর শেষ যাত্রা, যেখানে স্বয়ং বিন্দুর শেষ যাত্রা দেখানো হয়। পতিদেবের কাছে যার প্রাণবধ হয়। নিষ্ঠুর প্রিয়াকে ছলনা করার জন্য নিষ্ঠুরতম প্রিয় তার প্রাণবধ করে ভেঙে পড়ে গগনবিহারী প্রাণধ্বনি। চুপ করে মন্ত্রমুগ্ধের মতো শিল্পীদের অভিনয় দেখতে দেখতে কোমল প্রাণ দর্শকের অক্ষিকুটর চোখের জলে ভেসে ওঠে। প্রিয় স্বামীর হাতে মৃত্যুবরণ করা বিন্দুবাসিনীর গভীর নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন জগতে আচ্ছন্ন হতে হতে মঞ্চের আলো নিবে আসে। পতিদেব পরমের ভাঙা হৃদয়ের আর্তনাদ হাহাকারে মেতে উঠে চারিপাশ। ভেসে আসে শব্দমালা প্রাণনাশিনী, আমার বিন্দুবাসিনী। অপরূপার চোখ জোড়া জলে চিকচিক করে উঠে কোনো এক বেদনা বিধুর দুঃখে। দুঃখটা রহমানের জন্য নয়, নিজের জন্য। নিজেকে সে চিনতে পারছে না। এই অপরূপাকে সে নিজেই চেনে না। সুষ্ঠুভাবে পালা দেখা শেষ হওয়ার পর মঞ্চ আলোকিত করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মঞ্চে এসে দাঁড়ালো শেহজাদ। দর্শক মন তখনও আচ্ছন্ন বিন্দুবাসিনীতে। তারা স্তব্ধ হয়ে আছে। দেশ ফুটে উঠেছে সকলের চেহারায়। এ যেন এক লেখকের কলমের নিদারুণ ক্যাল, আর এক পরিচালকের অসাধারণ বিস্ময়কর সাফল্য। মঞ্চ কাঁপে। বলিষ্ঠ কণ্ঠস্বরটি যখনই আপামর্জন সাধারণ উদ্দেশ্যে কয়েকটা কৃতজ্ঞাসূচক বাক্য বলা শুরু করলো, ঠিক তখনই কোথাও বজ্রপাত হলো যেন। গোলাগুলির বিকট শব্দে ভয়ে শঙ্কিত প্রাণ নিয়ে ছুটছে মানুষ। গোলাগুলি ছুটছে শেহজাদের লোক বলো। ডাকাতদের লক্ষ্য ছিল মঞ্চে দাঁড়ানো শেহজাদ,
কিন্তু ভুলক্রমে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। শেহজাদের সৈন্যরা গোলাগুলি থামিয়ে লোকজনকে মাইকে ডেকে আশ্বস্ত করলো, আপনারা পালাবেন না, নিরাপদ জায়গায় দাঁড়ান, নয়তো বিপদে পড়বেন। কিন্তু কে শুনে কার কথা? প্রাণ বাঁচানোর তাগিদে সবাই হৈ হৈ করে ছুটল। তটিনী সবাইকে নিয়ে নিরাপদ স্থানে সরে গেল। শেহজাদ তাদের কাছে ছুটে গিয়ে বলল, আমি আসা পর্যন্ত কেউ সরবে না এখান থেকে। রূপা, তুমিও না। অপরূপা ভয়ে জড়সড় হয়ে আছে। কি ঘটছে এসব? শেহজাদ লম্বা লম্বা পা ফেলে চলে গেল। দেশ বিদেশ থেকে আগত অতিথিরা, শিল্পীরা বেশ অসন্তোষ প্রকাশ করে বলল, কতবারও এমন হয়েছে, এভাবে চলতে থাকলে এখানে আর আসা সম্ভব না। বেয়াদবি মাফ করবেন, আপনার নগর দিন দিন কেমন উচ্ছিষ্টে পরিণত হচ্ছে সম্রাট। শেহজাদের চোখ মুখ ক্রোধের অনালে লাল হয়ে উঠল। রক্ত লাল চোখ আর শক্ত চোয়াল, কপালের পাশ পেয়ে অজস্র করে পরা ঘাম মুছে ধপাস করে এসে বসে পড়ল কেদারায়। হাতের বন্দুকটি ছুঁড়ে ফেলে ক্রুদ্ধ গলায় বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।